তো আমরা আজকে রাইটিং সামারি বা সামারি রাইটিং এর উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সামারি নিয়ে আমি সবসময় যেটা বলি, সামারি হচ্ছে রাইটিং পার্টের খুবই হাইয়েস্ট লেভেলের একটা ইফিসিয়েন্সির বিষয়। সবাই সামারি লিখতে পারে না। তো আমি গত ওই যে 10 মিনিট তোমার জন্য লেট করলাম, একটু তাড়াতাড়ি কাজটা কমায় রাখলাম, কারণ তোমরা সবাই যেন 40 মিনিটের বেশি আসলে জুম আমাদের অ্যালাউ করে না। এই জন্য আমি কি করলাম, একটু আগে থেকে একটু কাজ করে তোমাদের সামনে একটু স্ক্রিন নিয়ে রাখছি। তো এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটা টেক্সট আমি নিয়ে রাখছি, এবং এইটা এসএসসিতে আসছে, এবং এটা একটা সামারি আগে থেকে একটা আমি লিখে রাখছি। ইনফ্যাক্ট আমি না, আমি এআই এর মাধ্যমে এটা লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে কিভাবে কি করে। তারপরে আমিও একটা জিনিস তোমাদেরকে একদম ধাপে ধাপে এটা কিভাবে সামারিকে ডেভেলপ করতে হয় সেটা আমি দেখা দিব। ওই যে দেখো, আমি তোমাদের ক্লাস নেওয়ার আগে এই যে এআই কে জিজ্ঞেস করে নিয়েছিলাম, এই যে আমি এই চ্যাপ্টারটা এটা দেখাইছি। এর আগে আমি যেটা বলছি যে সামারি কিভাবে লিখতে হয়, তোমাদেরকে জাস্ট এগুলো পড়ে শোনাবো যাতে তোমরা সেটা বুঝো আর কি। আচ্ছা, প্রথমত সামারি ক্ষেত্রে কি করতে হয় সেটা একটু খেয়াল করো। এই নীলাচল আর হিমাচল কি শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন সামারির ক্ষেত্রে যে ওটা হলো যে সামারি রাইটিংটা আসলে কি, সামারি তো হচ্ছে সারমর্ম, পুরো মেইন আইডিটাকে তুমি নিয়ে আসবা। তো আমাদের ফর্মালি বা একাডেমিক রাইটিং এ যেটা বলে যে সামারি হবে মূল টেক্সটের 3 ভাগের 1 ভাগ। তো আমি তোমাদের দেখাই আমারটা কিন্তু 3 ভাগের 1 ভাগ থেকে একটু কম। তো তোমরা এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, তুমি কি কেউ বলতে পারবে এখানে টোটাল কয়টা শব্দ আছে? আমি যে জায়গাটা সিলেক্ট করলাম ব্লু কালার, কেউ বলতে পারবা কিনা? কেউ পারবে না? আচ্ছা, দেখো, এই যে নিচে লেখা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? টোটাল 340টা শব্দের মধ্যে 251টা শব্দ হচ্ছে ব্লু কালার সিলেক্ট করছে। খেয়াল করছো তোমরা? নিচে দেখা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 251টা শব্দ আছে। 251 মানে ধরলাম 250, আর এই সামারিটাকে আমি সিলেক্ট করলাম। দেখো 340-এর মধ্যে 89, ধরলাম 90। এবার আমি যদি ইয়া করি 3 নং 27, 270, তার মানে এটা 3 ভাগের থেকে একটু বেশি আছে, 20টা শব্দ বেশি আছে। সমস্যা নেই, এটা করা যায়। মোটামুটি 3 ভাগের কথা বলে একাডেমিশিয়ানরা। আচ্ছা, একটা সামারি রাইটিং এ কি কি থাকতে হয় এটা আমরা একটু যদি যাই, চ্যাট জিপিটি কি বলে। এছাড়াও আমরা আরো এআই আছে, কুইল বোর্ড আছে, অন্যদের কাছেও যাব, সমস্যা নাই। তো প্রথমে দেখো, কি কোয়ালিটিস অফ এ গুড সামারি। কি বলছে? কম্প্রিহেন্সিভ, ইট ক্যাপচার্স দ্য এসেনশিয়াল পয়েন্টস এন্ড আর্গুমেন্টস অফ অরিজিনাল। অবশ্যই তুমি যে এসেনশিয়াল পয়েন্টস গুলো আছে এগুলো তোমাকে অবশ্যই নিতে হবে, মানে জরুরি যে পয়েন্ট গুলো সবগুলো নেওয়ার দরকার নাই। কনসাইজ মানে ছোট করতে হবে। ইটস মাচ শর্টার দেন দ্য অরিজিনাল টেক্সট, অ্যাভয়েড রিপিটেশন। ভাবে রিপিট করা যাবে না। আমাদের অনেক স্টুডেন্টরা কি করে, রিপিট করে একবার প্রথমে সে তার অবদানটা কি লেখে পজিশনে, আবার পরে সেই অবদানটা আবার লেখে, দরকার নেই। কোহেরেন্ট, কোহেরেন্ট মানে আইডিয়া শুড বি ফ্লো লজিক্যালি। মানে একটা পয়েন্ট আছে, তুমি কখনোই কিন্তু সামারিতে এমন করা যাবে না যে আম, ওনার আগে ধরো শৈশবের পরে তারপরে ওনাকে দিতে হবে ওনার বয়স্ককালে কি করেছেন তারপরে এভাবে। তবে হ্যাঁ, অনেক সময় মৃত্যু শর্ট আমরা আগে লিখে ফেলি, সেটাকে তো আমরা দেখবো জন্ম মৃত্যু একসাথে লেখা যায়। তো বাকি ঘটনার যাতে একটা সুন্দর প্রবাহ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউজ ইউর ওন ওয়ার্ডস, ডোন্ট সিম্পলি মিরর দ্য অরিজিনাল অথর স্টাইল। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কখনোই ডাইরেক্ট কপি করবো না, ইন্ডিপেন্ডেন্ট থাকবো, নিজের স্টাইল স্টাইল থাকতে হবে। পড়ে যাতে মনে হয় আমি নিজে লিখেছি। এখন স্টেপ বাই স্টেপ প্রথমে কি করতে হবে, অবশ্যই রিড দ্য অরিজিনাল কেয়ারফুলি। প্রথমে খুব ভালো করে অরিজিনালটা আমরা পড়বো। 2 নাম্বার, নোট দ্য কি পয়েন্ট। এটা আমি একটু আগে বললাম যে আমাদের টেক্সটটাকে একটু নোট করে নিতে হবে, ঠিক আছে? আহ, যে এটার মধ্যে কি কি কোন কোন কি পয়েন্ট আমি নিব। মেক এ লিস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াস, আর্গুমেন্টস অর ইভেন্টস, ইউজুয়ালি ওয়ান মেইন পয়েন্ট পার সেকশন অফ প্যারাগ্রাফ। আমরা এটা হচ্ছে আসলে বড় বড় একাডেমিক রাইটিং এর জন্য। আমাদের যেহেতু একটাই প্যারা, আমরা যে কাজটা করবো এত নোট টোট নেওয়ার কিছু নেই। কি করতে পারি বলো তো তোমরা? আমরা কি করতে পারি? দাগায় রাখতে পারি। এক্স্যাক্টলি, আমরা যে কোন কোন পয়েন্ট গুলো দিব সেটা একটু আন্ডারলাইন করে রাখতে পারি, ঠিক আছে? পেন্সিল যারটা আন্ডারলাইন করতে পারি, ঠিক আছে? কোনো একটা কথা। আচ্ছা, তারপরে আসি
আচ্ছা, এটা একটা জিনিস। 2 নাম্বার, দাঁড়াও একটা জিনিস ইয়ে করি, no one। হ্যাঁ, আচ্ছা। এবার আসো 3 নাম্বার, নো দ্য কিউস, প্যারাফ্রেজ। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারাফ্রেজ মানে কি? রিরাইট দোজ কি পয়েন্টস ইন ইওর ওন ওয়ার্ডস, অ্যাভয়েড লং ডিরেক্ট কোট। কখনোই ওই যে কোটেশনও যদি থাকে, ডিরেক্ট কোটেশন, আমরা ডিরেক্ট কোটেশন ব্যবহার করতে পারবো না। এবং প্যারাফ্রেজের মেইন বিষয়টা হচ্ছে নিজের মতন করে লেখা, কোনোভাবে কপি না করা। সব প্যারাফ্রেজ করার কিছু স্টাইল আছে। দুইটা প্রধান স্টাইল হচ্ছে, স্টাইল না মানে ওয়ে হচ্ছে, সিনোনিম ব্যবহার করতে হবে, শব্দগুলো, মূল শব্দগুলো ব্যবহার করব না। এবং আরেকটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ, তারপরে নন ফিনিট ভার্ব ব্যবহার করা, সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলা। এগুলো আমরা একটু পরে দেখবো। তোমরা, আমি একদম ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। অর্গানাইজ লজিক্যাল, একটু তো এর আগেই বললাম যে ফ্লোটা যাতে থাকে। রাইট দ্য সামারি, লিখে বলতে বলে। তারপরে ইনক্লুড এসেনশিয়াল ইনফরমেশন, যদি মনে হয় যে কিছু বাদ গেছে। এটা আসলে আমাদের জন্য না, এটা হচ্ছে যারা বললাম না যে থিসিস রাইটিং বা অন্যান্য জায়গায় ওরা ডেভেলপ করে আস্তে আস্তে সামারিটা লেখে। তোমাদের তো পরীক্ষা এরকম ধাপে ধাপে এত একবার লিখবা আবার এডিট করবে, এই সুযোগ নাই। রিভাইজ এর কাটের সুযোগ নাই। প্রুফ রিড করতে পারো, অর্থাৎ তোমার ভুল হলো কিনা এটা তুমি একটু দেখতে পারো। আচ্ছা, এবার ডুজ এন্ড ডোন্টস কি কি করা যাবে। রাইটিং প্রেজেন্ট টেন্স, আচ্ছা এটাও সবসময় খাটবে না। তোমার আমাদের গল্পগুলোতে যদি পাস্ট টেন্সে লেখা থাকে, আমরা সেই টেন্সটাই, মূল গল্পের টেন্সটা মেনটেন করবো। যদি গল্পটা পাস্ট টেন্সে থাকে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই যে ইউজ রিপোর্টিং ভার্ব, সে, সার্কুস, সাজেস্ট, এগুলা আমরা দেখবো। কি কি করা যাবে না, ওন অপিনিয়ন দেওয়া যাবে না। ডোন্ট, ডোন্ট মানে কোনটা করা যাবে না। ওন অপিনিয়ন দেওয়া যাবে না, নিজের মতামত দেওয়া যাবে না, নিজের অ্যানালিসিস দেওয়া যাবে না। কেউ যদি মনে করো সামারি লেখার পর বললা যে হ্যাঁ এই থেকে আমরা বুঝলাম যে উনি অনেক বড় লেখক ছিলেন, উনি এই সেই ছিলেন, এগুলো আমরা কিছু করবো না। নিজের কোনো মতামত দিব না। টেক্সটে যা আছে তাই লিখবো, কিন্তু অন্য ভাষায় লিখবো। অন্য ভাষা বলতে একটু অন্যরকম করে। ডোন্ট ওভারলোড উইথ মাইনর ডিটেইলস, এই এক্সাম্পলস অফ স্ট্যাটিস্টিক্স, কখনোই এটা করা যাবে না। মাইনর ডিটেইল, ছোট ছোট বিষয়গুলো, এই যে আমি তোমাদের সবসময় বলি, যে একজন ধরো অনার্স মাস্টার্স পিএইচডি করেছেন, তাহলে তার জন্য এসএসসি এইচএসসি অনার্সটা দরকার নেই। মাস্টার্স এন্ড পিএইচডি হচ্ছে তার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট জিনিসটাকে আমরা তুলে ধরবো। অ্যাভয়েড কপিং লং প্যাসেজ, প্যারাফ্রেজেস। আচ্ছা, কেন আমরা সামারি করি, এগুলো নিয়ে বহুত আলাপ আছে। আমি এখানে তাকে বলছিলাম সামারাইজ করে দাও, সে আমাকে এটা সামারাইজ করে দিছে। দেখো অনেক বড় একটা শব্দ সামারাইজ করে দিছে। তো 2 প্যারা দিছে। আমি ওকে বলছি, দেখো কি বলছি, যে আই ওয়ান্ট 1/3 অফ ইট, ওকে 1/3 করে দাও। তখন সে আমাকে এটা করে দিছে। আমরা একটা, এটা চ্যাট জিপিটির মাধ্যমে করেছি আমি। আর একটা এআই এর মাধ্যমে তোমাদের দেখা দেবো, কুইল বোল্টের মাধ্যমে। কিন্তু একটু পরে, আগে আমরা চলো সামারিটা নিজেরা কিভাবে ডেভেলপ করেছি সেটা একটু দেখি। আচ্ছা, এবার আসো, আমার একজন ভলান্টিয়ার দরকার। ভলান্টিয়ার হচ্ছে প্রিয়ন্তী, তুমি কি শুনতে পাচ্ছ? প্রিয়ন্তী, প্রিয়ন্তী মনে হয় হ্যাঁ নাই। স্যার, শুনতে Okay, পাচ্ছি স্যার। ঠিক আছে প্রিয়ন্তী, আমাদেরকে একটু গল্পটা, এই গল্পটা একটু, রবীন্দ্রনাথের এই গল্পটা একটু পড়ে শোনাও, তারপর আস্তে আস্তে আমরা যাবো। হ্যাঁ, Rabindranath Tagore was one of the most leading poets in the history of world literature. He was at the same time a poet, a novelist, a dramatist, a philosopher, and a musician. He was born in the uh, sorry the key. তোর ফ্যামিলি মানে ঠাকুর পরিবার, ঠাকুর family। Okay, he was born in the রিনাউন্ড, Everton, রিনাউন্ড রাইট। renowned. রিনাউন্ড মানে হচ্ছে He was ফেমাস, খুব সবাই চিনে, পরিচিত, সুপরিচিত। Renowned। হ্যাঁ, ঠিক আছে। He was born in the renowned Tagore family in March 1861. After the completion of his house education, he was sent to school, but he did not like institutional education, so arrangements were made at house for his proper education. In his 13th year, Rabindranath, along with his father, went to visit Himalayas. At the age of 17, he was sent to London to study law, but he studied literature with
Professor Henry Morley only for a few months and then returned home. Only at the age of 8 he started composing poems. He wrote his poetic novels Bonaful at the age of 15. When he was 16, his poems and his essays were being published in journals. After returning from England, he began to write tirelessly in the branches of literature. In 1911, he translated his poems of the Gitanjali into English, which brought him the highest honor in the form of the Nobel Prize in 1913. 1 year after his awarding of Nobel Prize, he was made a knight by the British government, which he rejected as a protest against the um, অ্যাট্রোসিটিস মানে অত্যাচার। হ্যাঁ, নিপীড়ন। atrocities of British government at Jallianwala Bagh. The University of Oxford honoured him with D.Litt. in 1914. Earlier in 1921, he laid the foundation of Vishwabharati. At the age of 80, Rabindranath Tagore breathed his last. ওকে, থ্যাংক ইউ। এবার চলো আমরা কিভাবে ডেভেলপ করছি এটা দেখি। প্রথমে আমরা সুন্দর করে কালারিং করবো। দেখো, প্রথম লাইনটা বলছে রবীন্দ্রনাথ ট্যাগর, এটা 1861 থেকে 1941, হচ্ছে তার জীবনকাল। আমরা ব্র্যাকেটে ভাবে লিখে ফেলতে পারি, আমরা দুইটা লাইন ছোট হয়ে যাচ্ছে। ওয়াজ এ বেঙ্গলি পলিম্যাথ, পোয়েট, নোভেলিস্ট, প্লেরাইট, ফিলোসফার এন্ড মিউজিশিয়ান। এটাকে আমরা একটা কালার করি, গ্রিন কালার করি। ঠিক আছে, আমরা ডিফারেন্ট ইয়াগুলোকে একটু ডিফারেন্ট কালার করবো। একটু দাঁড়াও। হ্যাঁ, এই তো আমরা এটাকে একটা হাইলাইট করে ফেলি, গ্রিন, ইয়েলো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1841। আমরা প্রথমে এই জিনিসটা আমাদের কোথায় দিয়েছে, জন্মটা কোথায় লেখা আছে, এই যে হি ওয়াজ বর্ন দ্য রিনাউন্ড ট্যাগর ফ্যামিলি ইন মার্চ 1861, এইটা লিখলাম। আর কোথায় আছে, মৃত্যুর কথা আছে 1941 সালের কথা, এটা একদম লাস্টে আছে। এই যে এট দ্য এজ অফ 80। দেখো, সরাসরি কিন্তু আমাদের মূল গল্পে 80 কথা বলে, 80 কথা বলতে 80 বছর বয়স। কত সালে মারা গেছে এটা কিন্তু বলা নেই, এটা কিন্তু আপনি হিসাব করে বের করে ফেলতে হবে। 1941 সালে, অর্থাৎ তোমাকে সরাসরি দিবে না, তোমাকে বের করতে হবে। আচ্ছা, গেল একটা। এখন আরেকটা কথা বলছে, ওয়াজ এ বেঙ্গলি পলিম্যাথ। পলিম্যাথ কি, যিনি একই সাথে সাহিত্যে বিভিন্ন জায়গায় হাত রেখেছেন, মানে অনেক জ্ঞানী, স্পেশালিস্ট। ঠিক আছে, তিনি একজন ভার্সেটাইল সাহিত্যিক ছিলেন। তিনি কি কি লিখেছেন দেখো। কেন পলিম্যাথ বললো, এই জিনিসটা আমরা এখন দেখবো। এই জিনিসটা চলে আসছে, হি ওয়াজ দ্য এট দ্য সেম টাইম, যে এট দ্য সেম টাইম দেখতেছেন, এটাই হলো সে একই সাথে অনেক কিছু লিখেছিলেন। হি ওয়াজ দ্য সেম টাইম এ পোয়েট, নোভেলিস্ট, ড্রামাটিস্ট, ফিলোসফার এন্ড মিউজিশিয়ান। অর্থাৎ এটা আমাদের এই ইয়েলো কালার মধ্যে চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো, এই তিনটা লাইন আমাদের এই ইয়েলো কালারের মধ্যে চলে আসছে। এবার আসে কি বললাম, educated mostly at home, he briefly studied in England before returning to India to write. তাহলে বাসায় বেশিরভাগ সময় তিনি বাসায় পড়েছেন, কিন্তু তিনি ব্রিফলি স্টাডিড, খুব সংক্ষিপ্ত একটা পড়াশোনা করেছেন ইংল্যান্ডে, ইন্ডিয়াতে ফেরত আসার আগ পর্যন্ত। ইংল্যান্ডে কিন্তু বেশি দিন থাকেন নাই। আমরা একটু কালার করি এটাকে, একটা গ্রিন কালার করে দিই। গ্রিন কালার আমাদের কোন পর্যন্ত আছে চলো। তাহলে আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন, বাসায় শিক্ষা গ্রহণ করার পর, হি ওয়াজ সেন্ট টু স্কুল বাট হি ডিড নট লাইক এডুকেশন, so arrangements were made to house for proper education. বাসায় পড়াশোনা করার জন্য তাকে রাখা হয়েছে। In his 30th year, Rabindranath, along with his father, went to visit Himalayas. At the age of 17, he was sent to London to study law, but he studied literature with Professor Henry Morley only a few months, কয়েক মাস তিনি ছিলেন, and then returned home. ঠিক আছে, এই যে বিশাল একটা এরিয়া, বিশাল একটা এরিয়াকে দেখো কত ছোট্ট করে জাস্ট লিখে দিল যে এডুকেটেড মোস্টলি এট হোম, বেশিরভাগ তিনি বাসায় পড়েছেন, স্কুলের কথা বাদ দিয়ে দিল। ঠিক আছে, স্কুলের কথা আমি দিলে একটু লাল কালি দিই এই জায়গার মধ্যে, গ্রিনের মধ্যে দেখো
but he did not like institution. When house preparation in 13 Rabi Alam further visit হিমালয়, এই যে হিমালয়ের কথাটা বাদ দিল, হিমালয় যে পড়াশোনা করতে গেছিলেন এটা বাদ। তারপরে লন্ডন পয়েন্সবেরি আর্লি ইংল্যান্ডের কথা বলছে, এখানে লন্ডন বলছে স্টাডি ল, ল যে পড়াশোনা করছে ইংল্যান্ডে এটা বাদ। তারপরে প্রফেসর হেনরি মরলি বাদ, কিছুদিন পড়াশোনা করছেন এটা বাদ। আচ্ছা দেখছো তোমরা, তাহলে কত কিছু কিন্তু বাদ, একদম বাদ। এই লাল কালি যেগুলো দিলাম ইনফরমেশন গুলো একদম বাদ। আচ্ছা তারপর হি ওয়াজ সেন্ট টু স্কুল, স্কুলের কথা কিন্তু বলে নাই, স্কুলও বাদ। তার মানে তোমাকে বুঝতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এদুর কি বুঝতে পারছো? মজা রাখতেছি কিনা বলো তো তোমাদের? কেউ কি বুঝতেছো এতটুকু? জি হ্যাঁ, জি clear। এবার আসো, দেখো আমাদের এই যে ইয়েলো হচ্ছে আমার, ইয়েলো কালার যেখানে যেখানে করা হয়েছে আমার ডান পাশে হচ্ছে ওই জায়গাগুলোর সামারি, যেখানে গ্রিন কালার হয়েছে সেটা ডান পাশে আমি গ্রিন কালারের সামারি করলাম। অর্থাৎ এতগুলো গ্রিন কালারের জায়গা আমার এই ছোট্ট একটা লাইনে হয়ে গেছে। এখানে একটা খুব মজার একটা জিনিস আছে, দেখো এডুকেটেড, এডুকেটেড মোস্টলি এট হোম, এই এডুকেটেডটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনাল ভার্ব ইউজ করেছে। এরকম প্রচুর নন ফাইনাল ভার্ব ইউজ করলে তোমার লেখাটা ছোট হয়ে যাবে। আচ্ছা এবার চলে যাই পরের অংশে। হি বিগেন কম্পোজিং পোয়েমস ভেরি আর্লি, খুব ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করলেন। এন্ড বাই হিজ টিনস, টিন মানে হচ্ছে, কে বলতে পারবা টিন মানে কি? কিশোর বয়স। কিশোর বয়স, ভেরি গুড। টিনেজ, কৈশোর, yes. কৈশোরকাল, যে 13 থেকে 19, সাধারণত 19 পর্যন্ত আর কি, এই সময়টাকে টিনেজ বছর বলে, মানে 18 এর আগ পর্যন্ত was published। তাহলে he began composing poems very early and by his teens was published। টিন হওয়ার পর পর থেকে তিনি পাবলিশ করা শুরু করলেন। এটাকে অন্য একটা কালার দিয়ে আমরা, আমরা স্কাই ব্লু। Only at the age of 8 he started composing poems. He wrote his poetic novel uh, Bonneful at the age of 15। When he was 16 his poems and essays were being published in journals। এবার দেখছো এত বড় জিনিসটা এই তিনটা লাইনকে এই জায়গায় বলে ফেলছে। কি বলছে? যে 8 বছর বয়সে কম্পোজ করছে পোয়েম, এই যে এটা কিন্তু লিখছে যে হি বিগেন কম্পোজিং পোয়েম ভেরি আর্লি। 8 বছর বয়স শব্দটা বলে নাই। 8 বছর টিনে, যখন তিনি টিনে পড়তেন তখন তিনি পাবলিশ করা শুরু করছেন। এই যে দেখো লেখা হচ্ছে 15, 16, পুরো জিনিসটাকে একটা একটা টিন শব্দ বলে শেষ করে দিচ্ছে। খেয়াল করছো তোমরা? এই যে 16, তারপরে এই যে কোথাও গেল 15, এই সালগুলোকে তিনি একটা কথায় শেষ করে দিলেন। হিজ পয়েন্টস এন্ড এসেস আর বিং পাবলিশড জার্নালে। কোথায় জার্নাল ছাপা হয়েছে এটা বলতে পারে, এটা আমরা লাল কালি দিয়ে দিলাম, এগুলো আমরা বাদ, জার্নাল বাদ। তারপরে দেখো হিজ ইংলিশ translation of his work, especially from Gitanjali, won him the Nobel Prize for Literature in 1913, making him the first non-European laureate। এটা এটা কিন্তু চমৎকার একটা ইয়া, আমরা জানতাম না। আমার মনে হয় তোমরা ম্যাক্সিমামই জানো না যে উনি 1913 সালে যে নোবেল পুরস্কার পাইছেন, উনি কিন্তু প্রথম ইউরোপের বাইরে নোবেল পুরস্কার পাইলেন। তাকে কিন্তু নোবেল পুরস্কার পায় না লিটারেচার ইউরোপের বাইরে। কেন? তিনি গীতাঞ্জলি যখন অনুবাদ করেন ইংলিশে তখন সেটা সেটা পাইছে। কত? তাহলে এখানে দেখো, আফটার রিটার্নিং ইংল্যান্ড he began to write tirelessly all branches of literature। In 1911 he translated his poems the Gitanjali into English, which brought him the highest honor in the form of Nobel Prize in 1913। তারপরে এই যে এই যে পুরো স্কলারটা হচ্ছে এই একটা লাইনে বল। আচ্ছা, হি ওয়াজ লেটার, পরবর্তীতে নাইটেড বাই দ্য ব্রিটিশ, নাইটেড বাই মানে হচ্ছে ব্রিটিশ সরকার দ্বারা তিনি নাইট পুরস্কার পান, বাট রিনাউন্সড দ্য টাইটেল ইন প্রোটেস্ট অফ ব্রিটিশ অ্যাকশনস ইন ইন্ডিয়া। ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগে নিরীহ মানুষের উপর হামলে পড়েছিল এবং অনেক মানুষকে মেরে ফেলছিল, ওই জিনিসটার প্রতিবাদ হিসেবে তিনি এই পুরস্কারকে ত্যাগ করেন। আমরা এই জিনিসটাকে বলি, এই লাইনটা বলে এক লাইন, এটা কি বললো দেখো, 1 year after his awarding Nobel Prize he was made a knight by the British government। দেখো made a knight কি একসাথে শব্দ বলে ফেললো, knighted, which he rejected as a protest against atrocities of British government at Jallianwala-Bagh। তাহলে কি দাঁড়ালো আমাদের এই, হ্যাঁ এটা দেখাচ্ছে না,
অন্যটা কালার এটা এখানে দেখা যাচ্ছে। আমরা উম, হালকা গ্রে কালার, ঠিক আছে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা করতেছে। লাস্টে কি বলছে, ইন 1921 হি ফাউন্ডেড বিশ্বভারতী ইউনিভার্সিটি। এটা সাদাই রাখি। দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার হিজ ডিজিট ইন 1940, এটা বাদ দিয়ে দিল, এটা লাল কালি দিয়ে দিলাম আমরা, এটা বাদ দেওয়া দরকার, দিয়ে দিল। আর্লিয়ার ইন 1921 হি লেড হিজ ফাউন্ডেশন অফ বিশ্বভারতী এট দ্য এজ অফ 80। এটা তার আমাদের প্রথমেই চলে আসে। এটা তোমরা কি বুঝতে পারছো কিভাবে একটা সামারিকে ডেভেলপ করতে হয়? স্যার ঠিক আছে, এবার স্যার কেউ ডিলিটও তো ইম্পর্টেন্ট স্যার। কি? ডিলিট হ্যাঁ, ডিলিটকে delete কেন টা- delete টা মানে বাদ দেওয়া হলো? important। আমরা সেটা আসলে বলতে পারি এখানে, ওই যে ওরা মনে করছে এটা ইম্পর্টেন্ট না, ChatGPT মনে করছে, মানে যখন 1/3 করতে গেলাম। তো আমরা কিন্তু একসাথে বলতে পারি নোবেল প্রাইজ 1913 সালে পাইছে, এবং ডিলিটটা কখন পাইছে, 1940 সালে, তাই না? তো আমরা একসাথে লিখে ফেলতে পারি কিনা এখানে বলো তো, যে গীতাঞ্জলি ওনের নোবেল প্রাইজ মেকে নন লিটারেচার। তারপরে এখানে আমরা একটা ইয়ে দিয়ে লিখতে পারি, and they own delete from Oxford University, from Oxford University in কত সালে, 1940। এটা আমরা অ্যাড করে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, জি। এটা হবে আমাদের অ্যাশ কালার হবে, এটা এই কালার হবে না, অ্যাশ কালার। আচ্ছা, এবার আসি। এইবার তো গেল একটা আমরা চ্যাট জিপিটির উপর ভিত্তি করে। তো এখানে তোমরা দেখছো মানে যে কাজটা করে, এই যে প্রথমটা যে বাকি রয়ে গেল, এটা আমরা আসলে গ্রিন কালারের মধ্যে নিতে পারি। ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস অফ হিস্ট্রি, এটাও একটা আমরা আসলে ইয়েলো কালারের মধ্যে আসবে। কারণ প্রথম ইয়েলো কালারের মধ্যে কিন্তু পোয়েট, নোভেলিস্ট, প্লেরাইট সব চলে আসছে। আচ্ছা, এটাতে গেলে আমরা চ্যাট জিপিটির সামারি করলাম। আমার খুব প্রিয় একটা এআই টুল আছে, সেটা হচ্ছে এআই টুল না, এআই টুল আবিষ্কারের অনেক আগেই একটা সফটওয়্যার ছিল, সেটা হচ্ছে কুইল বোল্ট, একটা সাইট আছে। চলো সেটা তারা কিভাবে করে আমরা চলো দেখি। কুইল বোল্ট, চলে আসছে কুইল বোল্ট। কুইল বট, সরি কুইল বোল্ট না, কুইল বট। ওকে, এটা কি দিচ্ছে আপনার, দাঁড়াও। কুইল বট সামারি। ওকে, সামারিতে আমি এখানে টেক্সটটা পাঠিয়ে দিলাম। এই যে দেখো টেক্সটটা পাঠিয়ে দিছি, 251 শব্দ, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। এবার আমি কাস্টম করতে পারবো, এখানে বিভিন্ন মুড করতে পারবো, প্যারাগ্রাফ, বুলেট পয়েন্ট, কাস্টম, সামারি, বিভিন্ন ভাবে। তো আমি সামারি দেই, সামারি, সামারি লেন্থ ঠিক করতে পারবো, আমি শর্ট করতে পারবো, লং করতে পারবো, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন। তো আমি এটাকে 1/3 দিয়ে দিচ্ছি, দেখো 1 2 3, আমি 1/3 দিচ্ছি। এখন আমি এটাকে সামারাইজ করে দিই। আচ্ছা, কিওয়ার্ড গুলো বলতে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্রিটিশ গভর্নমেন্ট, ট্যাগর, রবীন্দ্রনাথ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন সে এটা করে দিবে, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে। 251 শব্দ বলে দিচ্ছে। এখন আমরা দেখি এটা কয় শব্দে নিয়ে আসতে পারি। সামারিতে ক্লিক করলাম, ওকে, 107 শব্দে, দেখছো? তবে 251, 107, তাহলে মোটামুটি 3/1 থেকে একটু বেশি। হ্যাঁ, আমাদের ইয়া একটু চ্যাট জিপিটি একটু ছোট করে দিছিল। এখানে কি দাঁড়ালো, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে আমার খুব পছন্দের একটা জিনিস তারা করছে, এই জন্য আমার কুইল বল ভালো লাগে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা যে অ্যাপোজিশন ইউজ করছে, যারা অ্যাপোজিশন আমি এতদিন পড়াইছি, তুমি বুঝছো যে বর্ন ইন মার্চ। তবে এটাকে আমরা একটু ছোট দেখি কিছু করতে পারি কিনা, কারণ এখানে সবকিছু যে রাখতে হবে ব্যাপারটা এরকম না।
দেখেন যদি নিয়ে আসি এটাকে, আমরা এটাকে একটু ছোট করি, আগেরটা আমরা একটু size ছোট করে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা ছোট করে হলো। হ্যাঁ, এবার আসো। রবীন্দ্রনাথ ট্যাগর বর্ন ইন মার্চ 1861, আমাদের মার্চটা আমার মনে হয় দরকার না, আমরা এটা ছোট করে into a prominent Tagore family, was multifaceted. Multifaceted মানে অনেক ধরনের তার গুণ ছিল, লিটারারি ফিগার, excelling as poet, novelist, dramatist, philosopher and musician. এটা আমাদের সাথে ওটা মিল আছে, ওই যে ইয়োলাটা ছিল, এটাও আমাদের এই ইয়োলার কাজটা করতেছে, আমি ইয়োলার কাজটা করি। 2 নাম্বার, হি ডিসলাইক ফর্মাল এডুকেশন, মনে আছে, and opting instead for home schooling, যার ফলে তিনি হোম স্কুল পছন্দ করছিলেন। এইটা কিন্তু তিনি যে লন্ডন থেকে ফিরে আসছেন, এখানে কিন্তু এটা আচ্ছা দিছে একটু পরে। That Tagore started composing poetry at 8 and publishing his first novel work at 50. আচ্ছা, এখানে একদম বয়সগুলো ধরে দিচ্ছে। After a brief study of law in London, he focused on literature. আমরা এটা হচ্ছে আমাদের গ্রিন কালার করব, এই জায়গাটা লন্ডনের এই জায়গাটা গ্রিন কালার, ঠিক আছে। আফটার এ ব্রিফ স্টাডি, অল্প পড়াশোনা করার পর লন্ডনে হি ফোকাসড অন লিটারেচারে ফোকাস করেন and achieving global acclaim with his English translation of Gitanjali, which won him the Nobel Prize এত সালে। He declined the knighthood, protest against British oppression and received an honorary delete from Oxford, যেটা কিন্তু এটাকে দিচ্ছে, এই জন্য একটু বড় হয়েছে, বুঝছো প্রিয়ন্তী। Tagore founded বিশ্বভারতী in 21 and passed away at 80। আর এখানে 80 বছরটা এই 80তেই রাখছেন, এটা সাল লেখেন। and passed away, কিন্তু একটা জিনিস চেঞ্জ করেছেন, সেটা হচ্ছে breathed his last, এই 3টা শব্দকে তারা এখানে 2 শব্দে passed away দিচ্ছে, আমরা একটা ছোট করে ফেলি, died, এই আরেকটা ছোট হয়ে গেল, died at 80, শেষ। আচ্ছা, তারপরে দিলে আমাদের এখন কয় শব্দ, হি ডিসলাইক ফর্মাল এডুকেশন দিলাম। এখন দেখি এদের কয় শব্দ হইলো, এখন হইলো আগে 107 ছিল, এখন হয়ে গেছে 105, 2টা শব্দ আমরা কমাতে পেরেছি, আরো চলে একটু কমানো যায়, তারপরে সমস্যা নেই, এত ছোট দরকার নেই, আমরা এতটুকু লিখলেও হবে। মোটামুটি মেজর সব ইনফরমেশন গুলো চলে আসছে, আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, এবং এই জায়গাটা দেখো, এই যে বর্ন ইন, এই কমা দিয়ে এই যে জায়গাটা কমা থেকে কমা, মনে করো এটা নাই, কেটে দিলাম, এটাকে বলা অ্যাপোজিশন। এই জায়গাটাকে এই একটা ফ্রেজ, নাউন ফ্রেজ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এটা আলাদা করলাম, প্রমিনেন্ট ঠাকুর সমিতি তার জন্ম এত সালে। এই জায়গাটাকে এমন ভাবে লিখতে হবে যাতে এটা ছাড়াও যাতে সেন্টেন্সটা হয়, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর was a multifaceted literary figure, excelling as a poet, novelist, dramatist, philosopher and musician. তো দেখো একটা সেন্টেন্স কিন্তু হচ্ছে যে রবীন্দ্রনাথ ট্যাগর was a multifaceted literary figure, তিনি ছিলেন একজন ভার্সেটাইল বা বহু গুণে গুণান্বিত একজন সাহিত্যিক ফিগার, যিনি একই সাথে পয়েট ছিলেন, নোবেলিস্ট ছিলেন, এই জিনিস। আচ্ছা, এখন আমি অ্যাপোজিশনের একটু ধারণা তোমাদেরকে দিই, যেহেতু সময় আছে আমাদের, প্রশ্ন থাকলে একটু করতে থাকো এ ফাঁকে, আমাদের সময় বেশি নেই। স্যার বার্থ ইম্পর্টেন্ট না? বার্থ ইম্পর্টেন্ট কেন হবে না, বার্থ তো খুবই ইম্পর্টেন্ট, এবং বার্থ কি দেয় নাই, এই যে দেখো দুইটাতেই দিচ্ছে, বার্থ হচ্ছে 1861, বার্থের চেয়ে তো এটা ইম্পর্টেন্ট। স্যার আপনি যে কাটতেছেন তাই বলতেছি। না না না, তুমি তাহলে খেয়াল করো নাই, আমি বলছি যে এইটা, এই জায়গাটা কাটলেও যাতে সেন্টেন্সটা পুরোপুরি সেন্টেন্স হয়, এটাকে এমন ভাবে লিখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা সামারি ফ্রেজে কি অ্যাপোজিশন দেওয়া মাস্ট? না, পজিশন দিলে কি হয়, টিচাররা বুঝে যান যে এটা তুমি নকল করো, মানে এটা তোমার মতন একটা স্টাইল, যাতে নিজেকে, আবার অনেক সময় একটা ইয়াতে আগে থেকে পজিশন দেওয়া থাকে কিছু রাইটিং এ আগে থেকে, বুঝছো, যেমন আমি তোমাকে দেখাই, এখান থেকে যেখান থেকে কপি করছিলাম, মানে মূল টেক্সটে, এই যে দেখো এটা এলাইনটা পড়ো তো, এই যে আবুল ফজল, আগে থেকে অপোজিশন আছে না, আবুল ফজল এডুকেশনিস্ট এন্ড রাইটার, হু ইজ আবুল ফজল, এডুকেশনিস্ট এন্ড রাইটার, ওয়াজ বর্ন, তো আগে থেকে একটা পজিশন আছে কিনা দেখো তো, কমার মধ্যে দিয়ে, কি আবুল ফজল কে ছিলেন, এডুকেশনিস্ট এন্ড রাইটার, এবং দেখো এডুকেশনিস্ট এন্ড রাইটারকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো সুন্দর একটা সেন্টেন্স হচ্ছে না, আবুল ফজল ওয়াজ বর্ন অন 1 জুলাই 1903 হচ্ছে। হ্যাঁ।
এটা হচ্ছে পারফেক্ট অ্যাপোজিশন। অ্যাপোজিশন আমাদের সামারিতে যেটা অপোজিশন ছিল এটা আসলে পারফেক্ট অ্যাপোজিশন না। অ্যাপোজিশনের মূল ইয়েটা থাকতে হবে, নাউন ফ্রেজ হতে হবে, অর্থাৎ আবুল ফজল কে ছিল, একটা নাউনই হইতে হবে। আমাদের যেটা ছিল এটা আসলে ঠিক অ্যাপোজিশন না, তবে ওটাকে কমার ভিতরে আটকে দিয়ে একটা আলাদা অর্থ মানে মিনিং দাঁড়াচ্ছে। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা সেন্টেন্স দেখাই, যেমন এই সেন্টেন্সটাকেই এই যে সেন্টেন্সটাকে ধরো কিভাবে ছোট করা যায়। দেখো, এটা ধরো আমাদের সেন্টেন্স, ধরো মূল টেক্সট এরকম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর who was born in এত into the কি যেন বলে into the prominent Tagore family, ধরো এরকম আছে। তাহলে এখানে এই লাইনটাকে ছোট করার জন্য আমরা টা কেটে দিলে কেটে দিতে পারি, যেখানে কাটা ইয়ে আছে, কিন্তু কেটে দিলে যেটা সেটা হচ্ছে এটাকে কমা দিতে হবে এবং এখানে একটা কমা দিতে হবে। হ্যাঁ, তখন আমরা অন্য কিছুটা অ্যাড করতে পারবো, আরেকটা জিনিস আমরা চাইলে এখানে সাথে অ্যাড করতে পারবো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর born in 1861 into a prominent family showed, ধরো এটা add করলাম যে showed his multi talent তার মাল্টি ট্যালেন্ট দেখাইছেন কোথায়, মাল্টি ট্যালেন্ট আচ্ছা ছোট ওয়াজ বনের ওয়াজ ওয়াজ এ মাল্টি ট্যালেন্টেড লিটারেচার মানে যিনি লিটারেচার নিয়ে কাজ করেন। ঠিক আছে, কি কি করেন, কমা কমা দিয়ে দেখলাম পোয়েট, তারপরে কমা যা 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 আছে এগুলা লিখলাম। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কি করতে পারি, তাহলে লম্বা করতে পারি। বুঝতে পেরেছি? আরো অ্যাড করতে পারি, অনেক ইনফরমেশন অ্যাড করতে পারি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ইয়াটার কথা বলি, নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা নিয়ে একটু কথা বলি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে ছোট করতে খুব সাহায্য করে, সেন্টেন্সকে ছোট করতে। যেমন এই নীল কালারটা আমি যদি কপি করে নিয়ে আসি, এটা যদি তুমি কপি করে অনলি এট দ্য এজ অফ 8 হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। ঠিক আছে, তাহলে এই দেখো এটাকে ছোট করে ফেলতেছি, এই আগের অংশটা কেটে ফেললাম, হি স্টার্টেড হিটাও কেটে ফেললাম। এটা তোমরা 9 যখন উঠবে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবা তখন দেখবা যে এটা এগুলো তোমরা করতে পারো। স্টার্টেড কম্পোজিং পয়েন্ট, এখানে আমরা বলবো স্টার্টেড এর জায়গায় কি দেবো জানো, স্টার্টিং Ting. পয়েন্ট। বুঝতে স্টার্টিং কম্পোজিং পয়েন্টস ইন আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড ছোটবেলায় করতে গিয়ে চাইল্ডহুড কমা তারপরে কি বলবো যে স্টার্টিং মানে করিয়া, খুব অল্প বয়সে পয়েম ইয়া করিয়া আমি বলতে পারি সে এগুলো ছাপাইছিল। হি পাবলিশড দেম ইন হিজ টিনেজ, এগুলো তিনি তার টিনেজ বয়সে ছাপাইছিল। শেষ, এগুলো সব কাটা আর কিছু। বুঝতে পারছো সবাই? এই স্টার্টিংটা হচ্ছে একটা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল। এখন বোঝার দরকার নেই, আপাতত মনে রাখো যে ভার্বের সাথে আইএনজি দিয়ে করা যায়, ভার্বের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে ইনফিনিটিভ দিয়ে নন প্রিন্ট ভার্ব করা যায়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, এখন তো তোমরা এত কঠিন পারবে না। তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমরা প্রথমে যে কাজটা করবা, একটা অ্যাপোজিশন দিয়ে স্টার্ট করার চেষ্টা করবা। 2, হাতে লেখাগুলো খুব সুন্দর সুন্দর করে লিখবে, বেশি ফাঁকা দিবে না সামারিতে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বড় মানে কিছু অগুরুত্বপূর্ণ, যেগুলো তোমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, এগুলোকে বাদ দিয়ে দিবে। এক্ষেত্রে তোমাকে ইনফরমেশন টেবিলটা খুব সাহায্য করবে। ইনফরমেশন টেবিলে কিন্তু সুন্দর করে 5-6টা ইনফরমেশন লাইন থাকে, ওগুলো তুমি লিখে দিতে পারো, ওগুলার সাহায্য নিতে পারো, ওগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন থাকে। আর হলো এক্সাম্পল দিব না আমরা, ঠিক আছে? আর সবচেয়ে বড় বড় অ্যাচিভমেন্ট গুলো নিব, ছোট ছোট অ্যাচিভমেন্ট খুব একটা দরকার নাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর 2 মিনিট আছে আমাদের। আচ্ছা স্যার,
ওই যে মানে প্যাসেজটা যদি মানে আনসিন প্যাসেজটা যদি কোনো জীবনী না এসে কোনো স্টোরি আসে তখন আচ্ছা, সুন্দর কথা বলছো। তো এরকমও কিন্তু হয়, ওইটি ক্ষেত্রেও আমরা আচ্ছা দেখি, চলো আমরা ইয়াতে দেখি, এসএসসি তে এরকম টাইপের কিছু আসছে কিনা। এই যে যেমন এই ঘটনাটা, এই ঘটনাটা ঠিক না? যেমন ধরো ওই থাইল্যান্ডে একটা ঘটনা যে 12 জন ইয়াং ফুটবলার ওরা একটা গুহার মধ্যে আটকে গেছিল। এটা কিন্তু সত্যি ঘটনা, এটা তুমি জানো? 2018 সালে হয়েছিল। ওদেরকে পরে রেস্কিউ করা হয়েছে, খুব চমৎকার ব্রিটিশ ড্রাইভাররা ওরা rescue করে। আচ্ছা, সামারি ক্ষেত্রে যেটা তপু কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে, নর্মালি আমাদের জীবনী থাকতে বেশি আসে, জীবনী ছাড়া যদি আসে তাও আমরা কিন্তু ইয়া করতে পারবো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, এক্ষেত্রেও তুমি অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করবা এবং অবশ্যই সিনোনিম ব্যবহার করবা, তারপরে প্যারাফ্রেজ ব্যবহার করবা, অগুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেটা একটু কম ইউজ করবা, ঠিক আছে? তাহলে আমি একটা ঘটনাওয়ালা ইয়াগুলোকে তোমাদেরকে গ্রুপে ইয়াটা পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে মূল টেক্সট পাঠিয়ে দিচ্ছি, তার সামারিটাও লিখে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখো। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমার সাথে তাহলে আলাপ করবা। যেহেতু আর 1 মিনিট আছে, আমরা এটাকে কিভাবে ডেভেলপ করছি সেটা তো আর দেখাতে পারবো না, কিন্তু আমি আলাপ করতে পারবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আহ, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালাম।